ও কিন্তু আমাকে তার বাম পাশেই রেখেছে, যেটা সারা জীবন তার ওয়াইফকে সে রেখেছে। হ্যাঁ, আমি মুছে দিচ্ছিলাম, ও সেটা অ্যাকসেপ্ট করছিল, ওকে 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 টাচ করে ও বারে বারে আমাকে ওর কাছে নিয়ে আসতেছিল। আপনারা হ্যাঁ হ্যাঁ বারে বারে কিন্তু আমাকে কাছে নিয়ে আসতেছিল, ওর আম্মু আব্বুর কাছ থেকে ও কিন্তু আমাকে খুব কাছে রেখেছিল। এই জিনিসটা কখন হয়, একটা একটা মানুষ কিন্তু আমার সোলমেট, আমার লাইফ পার্টনার। সো এটা তো খুব নর্মাল আমাদের দুইজনের জন্য। আমি একটা জিনিস সবাইকে বলবো, আপনারা পুরো অনুষ্ঠানে মামুনের বডি ল্যাঙ্গুয়েজটা আমার প্রতি আপনারা দেখবেন প্রথম থেকেই, গাড়ি থেকে নামার পর থেকে, গাড়িতে ওঠার পর থেকে এবং পুরো শেষ পর্যন্ত, বাইকে চলে যাওয়ার আগ পর্যন্ত ও কিন্তু হাসতেছিল। ওর চোখে মুখে যে কতটা ভালোবাসা ফুটে উঠছিল, যাদের ওই দৃষ্টি আছে তারা বুঝতে পারবেন। আমরা 4টা বছর একসাথে ছিলাম, আমরা ঝগড়াঝাটি যাই করি না কেন, যাই হোক না কেন, কিন্তু ওই দিন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন মামুন যতই যা কিছু বলুক না কেন বা যেভাবেই রিয়্যাক্ট করুক না কেন, ওই দিন আমাকে দেখে তো সে রাগ করে নাই, মন খারাপ করে নাই, বা সে কিন্তু ইচ্ছা করলে অন্য গেস্ট আমাকে রাখতে পারতো। ও কিন্তু আমাকে তার বাম পাশেই রেখেছে, যেটা সারা জীবন তার ওয়াইফকে সে রেখেছে। হ্যাঁ, সে লাইফ পার্টনারকে রেখেছে, বা যেভাবে রেখেছে, যেভাবে আপনি আপনার ওয়াইফকে রাখেন। হ্যাঁ, সবসময় সে সবসময় তার বাম সাইডে আমাকে রাখে। আপনারা এর আগে সব অনুষ্ঠানে সব জায়গায় দেখবেন আমি মামুনের বাম পাশে গেছি। সেটা না করে সে আমাকে দূরে কোথাও বসাতে পারতো বা দূরে কোথাও রাখতে পারতো। ও আমাকে ক্লোজ টু হিজ হার্ট রেখেছিল, এবং সেটা খুব ন্যাচারাল, খুব স্পন্টিনিউয়াস। তো পুরো বডি ল্যাঙ্গুয়েজটাই এরকম ছিল যে সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু ওই যে আমি বলছি না যে হয়তো কোনো বাধা আছে, কোনো তৃতীয় পক্ষ আছে, কোনো মানসিক একটা চাপ আছে অন্য কোথাও থেকে, যেটার জন্য সে তার নিজের ভালোবাসাটা আহ, চাপা পড়ে গেছে, চাপা পড়ে যাচ্ছে, বা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। একটা কথা কি, নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু সবাই দেয় না। হ্যাঁ, কেন দিবে? নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু ইভেন আমি যে মামুনকে ভালোবাসছি সেটারও কিন্তু একটা স্বার্থ আছে। স্বার্থটা আমি বলি যে মামুনকে ভালোবাসাতে মামুনের সাথে আমি কমফোর্টেবল ফিল করেছি, আরাম ফিল করেছি, এবং ওকে ওর ওর কাছে আমি খুব ইজি ছিলাম, খুব আরামে ছিলাম, ও আমার কাছে আরাম। আমরা দুজনের সাথে খুব মানে কি বলবো, আমাদের সব কিছুই খুব ভালো যেত। এটাও কিন্তু একটা একরকম স্বার্থ, যে ঠিক আছে এর সাথে আমার খুব আরাম ফিল হচ্ছে বা কমফোর্টেবল ফিল হচ্ছে, বা এর কাছে আমি দুশ্চিন্তা মুক্তভাবে থাকতে পারছি, বা খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে থাকতে পারছি, বা আমার লাইফটা খুব সুন্দর কাটছে। এটাও কিন্তু এক ধরনের স্বার্থ। তো এখন সবার কাছে তো আর সবার সাথে তো আর মামুন ওই ধরনের রিলেশনে যেতে পারবে না। অবশ্যই এটা তো আমি প্রথম থেকেই বিলিভ করি, কারণ আমি মামুনের সাথে এত ক্লোজ এতদিন থেকে থেকেছি। তো অবশ্যই অবশ্যই আমি বিলিভ করি, কারণ আমি ওকে সবচেয়ে ভালো চিনি, দুনিয়ার সবচেয়ে ভালো চিনি ওকে। আমি ওর প্রত্যেকটা স্টেপ বুঝতে পারি, আমি ওর প্রত্যেকটা মুভ বুঝতে পারি, আমি প্রত্যেকটা ফিলিংস বুঝতে পারি, এবং মানুষের শয়তানি যে 100% আছে সে ব্যাপারেও আমি বুঝতে পারছি। কিন্তু অনেক সময় আছে না, আমরা খুব অসহায় হয়ে যাই পরিস্থিতির কারণে। না, আমি দলিল করে দেইনি, এটা ওকে আমি গিফট করেছিলাম, বাট নামটা অরিজিনাল ওনারের নামই ছিল, এটা ওর নামে ট্রান্সফার করা হয়নি। আসলে একটা মানে আমি আসলে কখনো আশাও করি না যে আমি কিছু দিলে সেটার এগেনস্টে কেউ আমার নাম বলবে। ওটা আমার মনের ভালোবাসা থেকে বা আমার গুড ফিলিংস থেকে ওর জন্মদিনে আমার আমার লাইফ পার্টনারকে আমি গিফট করেছি, এবং সেটা যে সে আমাকে বলবে বা আমার নাম দিবে বা আমাকে থ্যাঙ্কস দিবে, এটাও আমি আশা করি না। আর এখন যেহেতু নানা রকম সিচুয়েশনে আছি, এই ধরনের সিচুয়েশনে ডেফিনেটলি আরও আমি আশা করতে পারি না যে কেউ আমার নাম নিবে বা বলবে। মানুষ জানে আসলে লায়লা কিন্তু আলোদিনের চেরাগ ছিল, এই চেরাগ দিয়ে কিন্তু মামুন চলতো, গাড়ি বাড়ি সব কিছুই ঘুরতো। কিন্তু হঠাৎ করে আপনাদের ছেড়ে যাওয়ার পরে এত টাকা, একটা সেলুন করতে 1 কোটি টাকা লাগছে, সে নিজের মুখেই বলছে, তারা বলেছে এই টাকাটার উৎস কি? এটা কি আসলে কোনো কালো টাকা? না হলে আপনার টাকা যদি নাই হয়, সে তো স্বীকার করছে না যে একটা মামুন কোনো লায়লা টাকা না, তাহলে এত টাকা সে কোথায় দিবে? না না, সেলুনের বিজনেসে আমার কোনো রকমই পার্টিসিপেন্টস নাই, একদম জিরো পার্টিসিপেন্টস। ও আমার কাছ থেকে চলে যে একেবারেই আমাকে না জানিয়ে, আমার সাথে কোনো রকম যোগাযোগ না রেখে, ও অন্য আরেকজনের সাথে ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে তারপরে সেলুনটা করেছে। ওর কাছেও এত টাকা ছিল না, যেহেতু ও আমার লাইফ পার্টনার, আমি জানি যে ওর কাছে কেমন ফান্ডিং ছিল বা ছিল না। সো ওই মোমেন্টে আসলে ওর কাছে ছিল না, ওর কাছে জাস্ট গাড়ি বিক্রির টাকাটাই ছিল। আর ওর
ইনকামটাও আসলে ডিসেম্বর থেকে নিয়ে প্রায় মে মাস পর্যন্ত ওর ফেসবুকের আর্নিংটা বন্ধ ছিল, এটা আমি জানি, বিকজ ওর ওর সব কিছুই আমার জানা। হ্যাঁ, তো এই ফিনান্সিংটা বা ইনভেস্টমেন্টটা আসলে অন্য আরেকজনের, এটা আমার না। আমার যদি মানিজ্যত না থাকে তো তোমার তো আরও বেশি নাই, কারণ তোমার যেই স্টোরিগুলো আছে, তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে, এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস, এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে। কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসবো, আমার সাথে প্রেম করবো, তো আমাকে এগুলো পাঠ হয়, এইসব তো কোনো কিছু ছিল না। আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না, যে ও আমাকে দিয়ে বিজনেস করছে, গিভ অ্যান্ড টেক হয়েছে ওর সাথে। আমার বলে ও বান্দরের সাথে ছবি তুলে আমার সাথে বান্দরের সাথে তুলনা করে, ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নাই। যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি, এগুলো ভুলে বলছি, মিথ্যা বলছি, এগুলো আসলে সঠিক না, কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এগুলো করবো। তো যেই সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না, আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না। এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারিনি যে লেলা এগুলো বলবে আমাকে। সো আপনারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, যে মামলাটার কিছুদিনের মধ্যে আমার ওয়ারেন্টও বের হয়েছে, কিছুদিন আগে দেখলেন। সো এই বিষয়টা জানার আগে, এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলবে আমার লয়ার আপু, বড় আপু যে আছে লিজা আপু, উনি কথা বলবে এটা নিয়ে। কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নাই, কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওর নিয়ে একটা বাজে মন্তব্য করছি, কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসছে। যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো, তর্ক বিতর্ক হলো, ও আমার গায়ে হাত দিল, আমি ওর গায়ে হাত দিলাম, এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি বা এমন কিছু না। একটা ফ্রেন্ডশিপ, ভালো ফ্রেন্ডশিপ, আপনারা জানেন যে ওর সাথে আমার প্রায় 4 বছরের একটা ভালো সম্পর্ক, আমার কো আর্টিস্ট, ও আমার অনেক ভালো সম্পর্ক ওর সাথে। তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি, কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায়, সবারই হয় এগুলো। সো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে, এর মধ্যে ও তর্ক করছে, আমিও তর্ক করছি, ও হাত দিছে, আমি হাত দিছি। এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও অনেক কিছু বলছে, যে বাড়ি লিখে দিই না এই জন্য আমাকে মারছে, এটা করছে সেটা করছে। কিন্তু পরবর্তী যখন আমি আবার ঠিক হলো সব কিছু, তখন আবার বললো কি যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি, এগুলো ভুলে বলছি, মিথ্যা বলছি, এগুলো আসলে সঠিক না, কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এগুলো করবো। ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস, ওদিকেও ওর ফেস, মানে দুই দিকেই ও ছেলের মা, ও ছেলের বাপ, ওই সব। তারপর রিসেন্টলি যেটা হচ্ছে, ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ, অনেক কথাবার্তা, অনেক ভালো কথা, আবার হুট করে আবার খারাপ কথা, আবার হুট করে অনলাইন জগতে এসে, অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি। আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে, আমারও কিন্তু মানিজ্যত কিছু হলেও একটা আছে, এমন না যে সব মানুষেরই মানিজ্যত আছে, সবারই সম্মান আছে, এমন সম্মান ছাড়া কেউ তো নাই, সবারই সম্মান আছে। একটা গরিব মানুষে ভিক্ষা করে তারও একটা সম্মান আছে, যে জোকার তারও একটা সম্মান আছে। তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্দরের সাথে ছবি তুলে আমার সাথে বান্দরের সাথে তুলনা করে। তারপর আমার কিন্তু বংশগতি মানুষ আছে, আমার আবার বলছে আমার স্ট্যাটাসে ওর স্ট্যাটাস মেলে না, এগুলো আমি তো যাইতে চাই না। আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না, এগুলো আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মামলাটা নিয়ে বলতে চাই, এটা বলবে আমার আপু, লিজা আপু বলবে। আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম, ভালো একটা সম্পর্কে ছিলাম, অ্যান্ড কো আর্টিস্ট ছিল, ওর সাথে একটা কাজের একটা সম্পর্ক ছিল। যেমন ও অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা পয়সা নিয়েছে, এটা নিয়ে সেটা নিছে। তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি, বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে, গিভ অ্যান্ড টেক হয়েছে ওর সাথে আমার। ও আমাকে যে এতদিন ও রেমিটেন্স আসছে, আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে, একটা ডলার আসে, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে। সো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না, সবটাই কিন্তু ওর অ্যাকাউন্টে যাইতো। এই পর্যন্ত 4 বছর যত ইনকাম করছে, 4 বছর আগে তো ফেসবুক, টিকটক কোনো কিছু করতো না, কোনো ভিডিওই করতো না। আমি ওরে ভিডিও করাইছি, ও নিজে কিন্তু এটা আপনাদের কাছে স্বীকার করছে। অ্যান্ড আমি ওরে ভিডিও করাইছি, আমি চাইছি যে আমার সাথে যে আছে, আমি যার সাথে ভালো রিলেশন। অ্যান্ড ও গত একটা লাইভেও বলছে যে মামুন গরমে ঘামতেছে, আমি এসি পাঠিয়ে দিছি। তো ও নিজের মুখেই কিন্তু বলছে ও পাঠিয়ে দিছে, আমিও মানি হ্যাঁ ও পাঠিয়ে দিছে, আমি সব জায়গায় স্বীকার করি যে হ্যাঁ ও পাঠিয়ে দিছে। আমি তোর কাছ থেকে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছ থেকে নিয়ে নেই, কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসবো, আমার সাথে প্রেম করবো, তো আমাকে এগুলো পাঠাও, এইসব তো কোনো কিছু ছিল না। এগুলো মিথ্যা মামলা, এগুলো মিথ্যা কথা, এগুলো কিন্তু আমাদের কোর্টে বলা হয়েছে এইসব কথাবার্তা, যেগুলো একটু পরে আমার যে লয়ার আপু আছে লিজা আপু, উনি ক্লিয়ারিফাই করবে। তার উপর আরও অনেক কিছু আছে, অনেক এলিগেশন লাগানো হয়েছে, অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে, যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করি নাই, কখনো ভাবতেও পারি নাই যে লেলার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে। কারণ ওর যে লয়ার, ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না, এটা তো আপনারা জানেন। আমার যে লয়ার, আমি যেভাবে বলবো, আমি যেভাবে দেখাবো, আমার মামলাটা যেরকম হবে, উনি স্টাডি করবে আমার মামলাটা নিয়ে, যখন বুঝবে তখন তো ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে। উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না। তো ওনার লয়ারও, লেলার যে লয়ার ছিল, উনিও তো বানায় কোনো কথা বলে নাই, ওনাকে লেলা শিখাই দিছে, তারপরে উনি বলছে। তো যেই সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না, আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না। এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারিনি যে লেলা এগুলো বলবে আমাকে। ওইটা আমার একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল,
ওই ভিডিওটা ও শুধু ওই ভিডিও না, আরও অন্য অন্য অনেক ভিডিও আছে যেসব ভিডিও ওরা ও ইউজ করছে, আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে। ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও, আপনার 4-5 বছরের আগের ভিডিও। একটা মানুষের সাথে নর্মাল অ্যাজ এ নর্মাল মানুষ হিসাবে, আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে না দেখে একটা অ্যাজ এ মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগড়াঝাটি হয়, রাস্তার মাঝখানে হয়, কোনো পার্কে হয়ে যায়, কোনো অনুষ্ঠানে হয়ে যায়, ঝগড়াঝাটি হয়ে যায়। সো ওই ঝগড়াঝাটির ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি, সেই দিয়াবাড়িতে যেয়ে আমি মার খেয়েছি। সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নাই, একটা প্রতিবাদও করি নাই, এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদ করে নাই, তারাও খুশি হয়েছে, হাহা করছে। মানে আমিও যদি আইনের আশ্রয়ও নেই নাই, বলছি ওরা খুশি, তো আমাকে মারছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, ওরা খুশি হয়েছে, খুশি থাকুক, আমি এনাফ ছিলাম। তারপরে যে আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহা নিয়ে দৌড়াতেছি, লোহা না, ওইটা ছিল বাইক, আমার বন্ধুর বাইকের একটা পাদানি যেটা ভেঙে গেছে। পরে বললাম বন্ধু চল দুষ্টামি করি, আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি। এটা অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে, দেখবেন আপনার ভয় দেখায়, ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল, এই হ্যালো করেন। তারা তো ফেমাস না, আর আমাকে বাংলাদেশে তো মোটামুটি কিছু মানুষ চিনে। সো ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলো কেটে দিছে ও, যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম, এই ধর ধর ধর, বাস ড্রাইভার তো ভয় না পায়, আমাকে বলছে আরে আপনি মামুন ভাই না, আপনি তো আমি ভয় পাই না ভাই, আমি তো আপনার ভিডিও দেখি ভাই। তো এইরকম ছিল প্র্যাঙ্ক ভিডিওটা। এই ভিডিওগুলো লেলার কাছে আমি শেয়ার করছি, দেখাচ্ছি, দেখো কত মজা করছি আজকে। এই মজার ভিডিওগুলো ওইগুলো ছড়াচ্ছে। আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লেলার উদ্দেশ্যে যে লেলা যেন আমাকে নিয়ে অন্যরকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে। আমি চাই না ও আমাকে নিয়ে কোনো নিউজ করুক, আমি ওকে নিয়ে নিউজ করবো না, ওর মতন আমি আমার মতন। আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব। আমাদের মহামান্য আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী, কারণ এগুলোর প্রমাণ তো ওনারা জাস্টিফাই করবে, ওনারা তো দেখবে যে আসলে মামলাটা সঠিক নাকি ভুল। একটা মানুষের একটা সম্পর্কের মধ্যে কিন্তু গাড়ির ভিতরে আমি অনেক সময় ড্রাইভার না থাকে যখন, তখন আমি নিজে ড্রাইভ করি। হ্যাঁ, ওই দিন আমিও ড্রাইভ করতেছিলাম, ওই দিন আমি নিজে ড্রাইভ করতেছিলাম। তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে, ও আমার পাশের সিটে বসা, প্যাসেঞ্জার সিটে, আমি এই সিটে বসা, ওর আমার মধ্যে কথা একটা তর্কতর্কি শুরু হয়ে গেল একটা পর্যায়ে। তর্কতর্কি থেকে ও আমাকে হিট করলাম, ওরা হিট করলাম, এরকম ব্যাপারটা নর্মাল ছিল একদম। তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমাকেও অনেক বিশ্রীভাবে বকাশকা করতেছে, তখন আমি চলে গেছি এখান থেকে। মানে আমি কীভাবে যাবো, আমি তখন চলে গেছি। চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে, যতভাবে পারছে ততভাবে ছোট করছে, হেও করছে, আমাকে লুবি বলছে। মানুষের আমার একটা মানিজ্যত আছে, ও বলে যে ওর মানিজ্যত নাই। মানিজ্যত থাকবে না, কেন আমার মানিজ্যত থাকবে না? আমার যদি মানিজ্যত না থাকে তো তোমার তো আরও বেশি নাই, কারণ তোমার যেই স্টোরিগুলো আছে, তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে, এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস, এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে। আমি কিন্তু চাই না কখনো, আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লেলাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি। আমার মক্কেল আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিনে প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুনের কেসে প্রাইমা ফেসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট। আমাদের যিনি বাদীনি আছেন মিস লায়লা, উনি যে মামলাটা করেছেন, মামলার যে অভিযোগ করেছেন, অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল। কিভাবে অতিরঞ্জিত ছিল সেটাই আপনাদের কাছে আমি ক্ল্যারিফাই করব। বাদী বলেছেন আসামি তার হাতে থাকা মোবাইল দ্বারা বাদীর মুখে, চোখে, মাথাসহ বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন। কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি। মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসাল্টের কথা বলা হয়েছে এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে। চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন, সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম্পল ইন নেচার, আঘাতের ধরন সিম্পল ইন নেচার। এখন আমার আসামি যদি বাদীকে মোবাইল কিংবা শক্ত কোনো ধারালো ধাতব পদার্থ দ্বারা মুখমণ্ডল কিংবা মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করতেন তাহলে মেডিকেল সার্টিফিকেটটা হতো গ্রিভিয়াস ইন নেচার। কিন্তু এ ধরনের গুরুতর কোনো জখমের কথা আমাদের প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি। তাছাড়া বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদিনী সেদিন কোনো হসপিটালে ভর্তি হয়নি। তিনি শুধুমাত্র 10 টাকায় একটি টিকিট কেটে কুর্মিটোলা জেনারেল হসপিটালে একটা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। বাদিনীকে যদি হত্যার উদ্দেশ্যেই আমার আসামি আঘাত করত তাহলে তার কমপক্ষে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তিয়াধীন থাকা উচিত ছিল।
যেভাবে উনি আঘাতের যে বর্ণনা উনি দিয়েছেন, যদি সেটা সত্যি হতো, সাথে সাথে বাসায় ফিরে যেতে পারতেন না। বাদীকে ঔষধের যে প্রেসক্রিপশন দিয়েছেন সেখানে দেখা যায় একটি গ্যাসের ওষুধ সার্জেল 10 এবং একটি সার্জেল 20 এবং একটি জিরো পেইন নামে একটা ওষুধ যেটা 10 mg। বেধড়ক মারপিটের কথা যেটা বলা হয়েছে, আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা জিরো পেইন দিয়ে হালকা হালকা একটা, হ্যাঁ আমার আসামি আমাকে বলেছেন যে হ্যাঁ আপু আমাদের কথা কাটাকাটি হয়েছে, হয়নি তেমন না, কথা কাটাকাটি হয়েছে, ও আমাকে অ্যাসাল্ট করেছে, আমিও করেছি, কিন্তু আলটিমেটলি ও আমার অ্যাসাল্টের এসে গিয়ে একটা লাইভ করলো, সেখানে কোনো রক্তপাতের ঘটনা আমরা দেখিনি। বেধড়ক মারপিটের কথা বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় বাদিনীকে মামুন ফেলে বাদিনীকে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে। আচ্ছা, তাহলে বেধড়ক মারপিটের যে অভিযোগ সত্য হলে চিকিৎসা প্রক্রিয়া, জখমের ধরন এবং প্রেসক্রাইবড ওষুধ ভিন্ন ধরনের হতো। এতে সহজেই বোঝা যায় বাদিনী অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন। তদন্তে যে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তা পেনাল কোডের 323 ধারার অভিযোগ। ফৌজদারি বিচার ব্যবস্থায় পেনাল কোডের এই 323 ধারার অভিযোগটি একটি পেটি অফেন্স হিসেবে আমরা জানি। অথচ এই অভিযোগটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে একটি গুরুতর জখমের অথবা অ্যাটেম্প টু মার্ডার কেস হিসেবে দাবি করা হচ্ছে দিনের পর দিন। বাদী অ্যাটেম্প টু মার্ডার বা হত্যা চেষ্টা মামলায় বানোয়াট অভিযোগ দাখিল করেছেন আমার আসামির বিরুদ্ধে। আচ্ছা, এবার আসি তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে গলা চেপে ধরার ঘটনাটি। বাদী দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় মামলার এই অভিযোগ করছেন, তাকে বিভিন্ন কিভাবে হয়েছিল, কি হয়েছিল, কিন্তু খেয়াল করে দেখবেন সে কোথাও কিন্তু একবারের জন্য বিন্দু মাত্র সে উল্লেখ করেনি গলা চেপে ধরার ঘটনাটি। কোথাও বলেনি। আমরা লাইভ কিন্তু মামলার খাতায় লিখছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা দেখেছি মামলার এজাহারে কিন্তু গলা টিপে ধরার বিষয়টি লিখেছে। তাহলে যদি ওনার এটাই হতো, আবার আরেকটা কথা, গলা টিপে ধরলে সেটাও কিন্তু মেডিকেল সার্টিফিকেট হতো, কারণ গলা টিপে ধরলে সেই যে একটা স্ক্র্যাচ, একটা গলায় একটা দাগ, ন্যূনতম একটা দাগ থাকবে, একটা স্ক্র্যাচ থাকবে, সেই ধরনের কোনো নমুনাও কিন্তু মেডিকেল সার্টিফিকেটে ছিল না বা ইনজুরি সার্টিফিকেটে ছিল না। তাহলে আমরা ক্লিয়ার হলাম উনি অতিরঞ্জিত করে মামুনকে একটা মিথ্যাভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন ও তার অভিযোগে। আপনারা সবাই দেখবেন তার লাইভটি, কোথাও কিন্তু গলা টিপে ধরার ঘটনাটি বলা হয়নি বা দেখানো হয়নি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধিতে প্রতিপক্ষকে জব্দ করার জন্য আমরা অ্যাটেম্প টু মার্ডার হিসেবে 307 ধারা, যেটা উনি গলা টিপে ধরা, এটা বানোয়াট একটা কল্পকাহিনী সাজানো আমাদের আদালতের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারপরও এই 307 ধারা এমন একটা ব্যাপার যেটাকে প্রমাণ করতে হলে পারিপার্শ্বিক সকল ধরনের সাক্ষ্য প্রমাণ 307 ধারাকে সাপোর্ট করতে হয়। এখানে আমাদের মেডিকেল সার্টিফিকেটটি 307 ধারাকে সাপোর্ট করেনি। আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা আছে, অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হয়। যেহেতু বাদীর এই মামলায় অতিরঞ্জিত এবং বানোয়াট তথ্য সংযোজন করা হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই অভিযোগের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই সন্দেহের সুবিধা বা বেনিফিট অফ ডাউট আমার আসামির পক্ষে যাবে। যেহেতু ফৌজদারি মামলা তদন্তের সময় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই, সেহেতু আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা অবস্থান তুলে ধরতে পারেননি। আমরা আদালতে হাজির হয়ে আমাদের ডিফেন্স কেস তুলে ধরি এবং আদালত কিন্তু সন্তুষ্ট হয়েই আব্দুল্লাহ আল মামুন সাহেবকে জামিনের দরখাস্ত মঞ্জুর করেন। কিন্তু বাদীপক্ষ তখন থামেননি। বাদীপক্ষ একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য সাজিয়ে ওনার জামিনটা কিভাবে বাতিল করা যাবে সেটাই চেষ্টা করেছেন। আমি জামিন পেয়েছি সেটা ও মানতে পারতেছে না, ও এখনো চেষ্টা করতেছে কিভাবে আমার জামিনটা ক্যান্সেল হবে। মামলাটি যেহেতু এখনো বিচারাধীন, সাক্ষ্য প্রমাণ শেষ হলে আদালত চূড়ান্ত রায় প্রদান করবেন। এ অবস্থায় বিচারাধীন বিষয় নিয়ে কিংবা বিচার যেটা এখনো চলমান বিষয় নিয়ে আমাদের দুপক্ষের কারোই খুব বেশি কথা না বলাই ভালো।
তবে আপনাদের কাছে আমি এটা বলে গেলাম, ক্ল্যারিফিকেশন দিয়ে গেলাম, মামলায় যা আছে ফিরিস্তি আকারে যে মেডিকেল সার্টিফিকেট আছে আপনারা চাইলে আমি সেটাও আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। এবং আমি বলবো জাস্টিস ফর মামুন, আপনারাও সেটা বলবেন। কারণ হচ্ছে একটা মানুষকে মিথ্যা মামলা একটা দিলেই হলো না। আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু খুব ভয় পাই, আইন আদালতকে এত ভয় পায়, বলে যে আইন আদালত খুব খারাপ জায়গা। আসলে আইন আদালত খারাপ জায়গা না, আমরা মানুষেরাই না অনেক খারাপ। আমরা যদি ভালো হতাম তাহলে কিভাবে আইন আদালত খারাপ হয়? আমরাই তো একজনের নামে মিথ্যা মামলা দিই, তাই না? আমরাই দেই দেখেই কিন্তু মামলাটা হয়, আমরা আরেকজনকে শত্রুতা করে মামলাটা দেই, মামলাটা হয়। কিন্তু আমরা যদি ভালো হতাম তাহলে আইন আদালত আমাদের ভালো সুস্থ জীবনযাপনের জন্য কিন্তু বসে আছে, কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে আমরা সুবিধায় থাকতে পারি, আমরা কিভাবে ঝামেলাহীনভাবে থাকতে পারি। কিন্তু আইন আদালতকে যদি আমরা পার্সোনাল এনিমিটের জন্য আমরা ইউজ করি তাহলে আমি বলবো এটা খুবই ভুল হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে মামলা সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে আপনারা আমাকে করবেন। আচ্ছা, আমার মক্কেল আব্দুল্লাহ আল মামুনের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের সাথে আমি বলছি বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা যদি বলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনোভাবেই মানে আমরা সাপোর্ট করি না, আইনগতভাবে সাপোর্টেড না ইসলামিক দৃষ্টিকোণ থেকে, না আইনগতভাবে। কিন্তু আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, উনি বলেছে আপু এগুলো আমরা কন্টেন্ট মেক করার জন্য, বানানোর জন্য আমরা অনেক কথাই বলে থাকি, যে গাড়িটা আমার না সে গাড়িটার সামনে দাঁড়িয়েও আমি বলি আমার। এগুলো শুধুমাত্র ওর আর আমার একটা জুটি আমরা সবার পর্দার সামনে একটা স্থাপন করেছিলাম, শুধুমাত্র বিজনেস খাতিরে আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করতাম, এবং এই জন্যই আমাদের সম্পর্কটা। এটা বিষয়ে মামুন সাহেব আরো ভালো ক্লিয়ার করতে পারবে আপনাকে। আরো কিছু এই মামলা সংক্রান্ত প্রশ্ন? যে ছেলের বয়সী, বাচ্চার বয়সী একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয়, কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না। হ্যাঁ, মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাবগুলো আসে আমি তখন তাকে মানসিকভাবে আমি তাকে ভারসাম্যহীন মনে করছি। ভদ্রমহিলা আসলে মানসিকভাবে কোনোভাবে অসুস্থ কিনা আমি জানি না, মানসিকভাবে অসুস্থ হলে হতে পারে এরকম একটা ঘটনা। আমার সাথে তার দেখাও হয়েছে, আমি তখন তাকে নর্মাল মানুষ হিসেবে যতটুকু বুঝতে পেরেছি। কিন্তু ওনার এই যে ধরনের আশা আকাঙ্ক্ষার কথা আমি আমার মক্কেলের কাছে শুনলাম, সে তাকে বিয়ে করতে চায়, এই ধরনের এই মামলাটা দিয়ে তাকে আটকে রাখতে চায়, তখন আমার কিন্তু তাকে একদম পুরোপুরি স্বাভাবিক মানুষ মনে হয়নি, মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। জানি না, আমার মক্কেল মামুন সাহেব বলেছে যে এই যে জখমের ইটা নাকি লায়লা মেকআপ করেছে। আপনারা জানেন ওনারা মিডিয়া লাইনের লোক, ওনাদের সাথে মেকআপ আর্টিস্টদের ভালো সম্পর্ক। এ ব্যাপারে মনে হয় মাসুদ ভাই ভালো বলতে পারবে, মেকআপ কীরকম মেকআপ করলে ওরকম জখমের মেকআপ হতে পারে, কীরকম মেকআপ করলে ওরকম হতে পারে। কেন আমরা দেখি না, আমরা তো সিনেমা নাটকেও দেখি, তাই না? মামলাটি একদম মিথ্যা, বানোয়াট, কাল্পনিক কল্পকাহিনী সাজিয়ে মামলাটা করা হয়েছে। যেটা হয়েছে সেটাকে অতিরঞ্জিত করে বলা হয়েছে, যা হয়নি তাও বলা হয়েছে। না, এখন আর নারী নির্যাতন মামলা করার কারণ ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই, আপনারা জানেন ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই। আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের একটা ব্যবসায়িক লেনদেন আছে, তারা ব্যবসায়িক কাজেই একসাথে কন্টেন্ট মেক করতো, যার কারণে তাদের একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, যাই হোক এক্সেট্রা এক্সেট্রা। তো তাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই। এবং আমার মক্কেল আমাকে যেটা ক্লিয়ার করেছে যে উনি কিন্তু লায়লাকে কোনো ধরনের কমিটমেন্ট কখনো দেয়নি, এবং উনি নাকি লায়লার প্রিভিয়াস লাইফ সম্পর্কে কিছুই জানতো না, যার কারণে উনি না বুঝেই লায়লার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করেছিল। পরবর্তীতে যখন জানতে পেরেছে যে লায়লার ওই ধরনের প্রিভিয়াস একটা লাইফ স্টোরি আছে, তখন নাকি মামুন লায়লাকে অ্যাভয়েড করা শুরু করলো। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে মামুনকে আপোষে কাছে রাখার জন্যই, বা মামুন ওনার সাথে আপোষ করবে
ওই চিন্তাভাবনা থেকেই মানে মনে হচ্ছে লায়লা মামলাটা করেছে এবং কন্টিনিউ করছে। এবং আমরা আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, লায়লা তাকে আপোষের জন্য বারবারই বলছে এবং বারবারই তাকে শর্ত দিচ্ছে, তুমি আমার সাথে আবার আগের মতো সম্পর্ক স্থাপন করো, আমার সাথে আবার কাজ করো, আমার সাথে আবার ভালো সম্পর্ক রাখো, আমি মামলা তুলে নেব। এবং সবচেয়ে মজার একটা তথ্য আপনাদেরকে দেই, আমার মক্কেল মামুন সাহেব কিন্তু জানতেনই না এই মামলার কি পরিস্থিতি। তিনি কখনোই আদালতে হাজির হননি। কারণ কি, লায়লা তাকে বলেছে তিনি মামলাটি তুলে নিয়েছেন এবং বলেছেন যখন আমাদের আপোষ হয়ে গেছে আমি মামলাটি তুলে নিয়েছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা কথা তখন বলেছে। আসলে মামলাটি তুলে নেয়নি, উনি কিন্তু হাজির হয়েছে আদালতে, যেটা মামুন সাহেব জানতেন না। তো উনি জানার পরে গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু হলো তখন উনি মামলাটি সম্পর্কে জানতে পারে। আমাকে যখন অ্যাপয়েন্ট করলেন উনি মামুন, তখন আমাকে বলা হয়েছে আপু মামলা সম্পর্কে একটু খোঁজ খবর নেন, আমার মনে হচ্ছে লায়লার এই মামলাটা আসলে ও আমাকে যে ধরনের তথ্য দিয়েছে যে মামলা তুলে নিয়েছি আসলে সেরকম না। উনি মামুন সাহেব আসলে ইন্টেলিজেন্ট। আমি বলবো একটা বিষয়, উনি বুঝতে পেরেছিলেন, আঁচ করতে পেরেছিলেন যে আপু আমি তো ওর সাথে সম্পর্ক কন্টিনিউ করছি না, ও মনে হয় ওই জন্য আবার মামলাটি নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করেছে বা আবার ওটাকে আবার রিওপেন করছে, এরকম কিছু। আপু একটু খোঁজ নেন। তো আমি খোঁজ নিয়ে যখন একদম খোঁজ নিলাম, একদম ধার প্রান্তে খোঁজ নিলাম, একদম শেষ দিন আমি জানতে পারলাম যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং আপনারাও বিভিন্ন চ্যানেলে নিউজ ফিডে দেখেছেন। তারপর আমরা তাকে জামিন করেছি। আমার কাছে ওই মামলার কাগজের সাথে ফিরিস্তি আকারে মেডিকেল সার্টিফিকেটটা দেয়া আছে। হ্যাঁ, আপনারা চাইলে আপনারাও নিতে পারবেন, দেখতে পারবেন। সেখানে দেয়া আছে 0 পেইন 10 mg অ্যান্ড সার্জেল 20 mg, মাত্র দুটো ওষুধ। মাত্র দুটো ওষুধে কী প্রমাণ হয় বলেন তো? আপনার পা মুচকে গেলে, হাতাহাতি, সামান্য আপনার সাথে আপনার ফ্রেন্ডের হাতাহাতির ঘটনা থেকেও কিন্তু এই ধরনের ওষুধ সাজেশন আসতে পারে। মামুন সাহেব কিন্তু বিজনেসটা আমি যতদূর জানি একা করছেন না, উনি পার্টনারশিপে বিজনেসটা করছে আর ওনাকে ইনভেস্ট করছে, কেউ একজন ইনভেস্ট করছে। এখন আমি অনুমতি না পেলে তো আর বলতে পারি না, ওনারা পার্টনারশিপে বিজনেস করছে এটা আমি জানি। আসলে কন্টেন্ট ক্রিয়েট করলে অ্যাকচুয়ালি কীরকম ইনকাম হয় সত্যি বলতে আমি সেটা জানি না, যেহেতু আমি এই প্রফেশনটার সাথে কোনোভাবেও জড়িত না। আমি জানি না যে কন্টেন্ট ক্রিয়েট করলে কী ধরনের ইনকাম হয়। তবে আমি শুনেছি ওনার এই বিজনেসটা উনি একজনের সাথে পার্টনারশিপে দিয়েছে, মাসুদ খানের সাথে পার্টনারশিপে বিজনেসটা আছে।